গুড মর্নিং। আজকে 30শে জুন। আপনারা দেখেছেন যে আমরা কালকেই ঘাটশিলাতে এসেছি, কিন্তু যেখানে ছিলাম বা যেখানে আছি সেই জায়গাটা আমি দেখাবো তার আশপাশটা। এটা হচ্ছে সুহাসিতা রিসর্ট, যেটা স্টেশন থেকে 1-1.5 কিলোমিটার। আমি আগেও বলেছি, এই হোটেল কাম রিসর্টের এটা হচ্ছে সামনে একটা সুন্দর বাগান মতো রয়েছে, এবং মানে একদম নিরিবিলি চুপচাপ শান্ত পরিবেশ, এবং খাওয়া দাওয়াও খুব অসাধারণ, ঘরোয়া খাওয়া দাওয়া। দারুণ, মানে মনে হয় বাড়ির পরিবেশের মতো। এই বেশি তো এই যে এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, এটা হচ্ছে রিসেপশন। দেখুন, অফিস কাম রিসেপশন। এই হচ্ছে মেন গেট। এইটা হচ্ছে আমাদের রাস্তা, যেখান থেকে আমরা আসলাম। আর এই হচ্ছে হোটেল সুহাসিতা রিসর্ট, কাশিদা, ঘাটশিলা। রুমগুলো বেশ বড় বড়, রুমগুলো আপনাদের দেখাবো। বেশ সুন্দর, একটু পুরনো দিনের, কিন্তু বেশ বড় বড় রুম, বড় এরিয়া রয়েছে। মোটামুটি আমার তো খুব ভালোই লেগেছে। এবং রুম রেন্ট হচ্ছে এখানে 1200-1400 এরকম সব। এটা হচ্ছে মেন যে সামনে যে ঢোকার যে জায়গা। এই হচ্ছে উপরে ওঠার, ওপরে রুম আছে, ওপরে ওঠার এই হচ্ছে সিঁড়ি। এই দেখুন, আমরা ওপরেই ছিলাম, রুম নাম্বার 7, এবং এই হচ্ছে রুমের, উঠবো আমরা উপরে। এই যে এই হচ্ছে, এই একটা রুম আছে, এই একটা রুম। আমরা আমাদের এই রুমে আমরা আছি এখন। রুমগুলো বেশ বড়, জিনিসপত্র অগোছালো। এই হচ্ছে এই রুমের মেন ভিউ, যেটা এই রুম থেকে এই একটা সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন, যে একদম স্টেশন, মানে রেল লাইনের ধারেই এই সুহাসিতা যে রিসোর্ট কাম হোটেল, যেটা নিচে বাগান মতো রয়েছে। রুমগুলো বেশ বড় বড়, টিভি রয়েছে, ড্রেসিং টেবিল, এবং এইটা হচ্ছে বাথরুম, ওয়াশরুম, গিজার রয়েছে। মোটামুটি বাজেট হোটেলের মধ্যে, সাধ্যের মধ্যে, সাধারণ মানুষের ক্ষেত্রে দারুণ জায়গা আমার মতে। আজকে চলে এসেছি আমাদের যে প্রথম গন্তব্যস্থান, প্রথম যে ডেস্টিনেশন, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত সাহিত্যিক বা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ। এই গৌরীকুঞ্জ বাড়িটি যে দেখছেন, এই হচ্ছে মেন গেট, এবং এই গৌরীকুঞ্জ বাড়িটি ঘাটশিলা শহরের মধ্যেই রয়েছে, বিভূতিভূষণের বসত বাটি। এই ঘাটশিলার যে অরণ্য, যে প্রাকৃতিক শোভা, সেটাকে লেখক তার কলমের মাধ্যমে যেভাবে বাংলা সাহিত্যে তুলে ধরেছিলেন, তার বলার অপেক্ষা রাখে না। এই হচ্ছে বাড়ির সামনে যে আঙিনা, দেখুন লেখকের একটি মূর্তিও রয়েছে। বর্তমানে ঝাড়খণ্ড সরকার বলতে নেই,
বাড়িটাকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করছে, প্লাস এলাকার বিভিন্ন যারা শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ রয়েছেন তারাও এটা বেশ দেখভাল করেন, আমরা যেটা জেনেছি। তাই আজকে লেখকের বসতবাটি দিয়েই আমাদের দিনটা শুরু করেছি। এই দেখুন লেখকের মূর্তি। এই বাড়িটিতে লেখক তার জীবনের শেষ 20টি বছর অতিবাহিত করেছিলেন। এই যে এই সামনে বিশাল যে উঠোন রয়েছে, সামনে যেটা দেখছেন সেটা তারানাথ পাঠশালা, মানে অপুর পাঠশালা যদি বলা যায় সেটা। আর এই হচ্ছে গেট, বাইরে চলে যাওয়া যায়, একদম শহরের উপকণ্ঠেই রয়েছে। ঘাটশিলায় আসতে গেলে বা ঘাটশিলায় ঘুরতে গেলে অন্তত একবার লেখকের বাড়ি অবশ্যই ঘুরবেন, মানে অ্যাজ এ বাঙালি হিসাবে। অবশেষে আমরা বাড়ির ভেতরটায় দেখলাম এবং সমস্ত দর্শক বন্ধুদের একটাই অনুরোধ করব যে ঘাটশিলায় আসলে অন্তত গৌরীকুঞ্জতে একবার কিছুক্ষণের জন্য হলেও একবার ঘুরে যাবেন। ভেতরে তার লেখা বই, কাব্যগ্রন্থ, তার ব্যবহৃত পোশাক, কোন সময়ে কি কি উপন্যাস তিনি লিখেছেন এবং কোন জায়গায় তিনি কত বছর ছিলেন, যদিও জীবনের শেষ 20 বছর তিনি এখানেই ছিলেন, আগেই বললাম, সমস্ত কিছুই জানতে পারবেন। ভিডিওগ্রাফি ভেতরে করতে পারবেন না, কারণ এখানে লেখাই আছে দেখুন, ভিডিও নিষেধ। এবং এখানে বাইরে থেকে আমি ভিডিওগ্রাফি করছি, বিশেষ কিছু বলার নেই, শুধু বলবো একবার অন্তত ঘাটশিলায় আসলে গৌরীকুঞ্জতে অন্তত ঘুরে আসবে। চলে এসেছি আর একটা আমাদের ডেস্টিনেশন পয়েন্ট, এর আগে যেটা বললাম, রাতমোহনা। জায়গাটার নাম রাতমোহনা এবং এই সুবর্ণরেখা নদী একদম ওপর দিয়ে, মানে একটা বলা যেতে পারে পাথরের ওপর দিয়েই লোকে নদীর এপার ওপার করতে পারে। এখানে পিকনিক করতে আসে প্রচুর মানুষ। আর এই যে ব্রিজ, এই ব্রিজ দিয়েই আমরা উপরে এসেছি। আর ওই যে দেখতে পাচ্ছেন হিন্দুস্তান কপার লিমিটেড কোম্পানি, আমরা এটাই দেখেছি ওই দিকটা দিয়ে। হ্যাঁ, এই ব্রিজটাই দেখেছি, মনে করে দেখো। কালকে আমরা দেখেছিলাম, আমরা ওই তোমার সানসেট পয়েন্ট থেকে, পয়েন্টের ওখান থেকেই দেখেছিলাম। এই দেখুন আমরা দুজনে এখন আমরা এই রাতমোহনা সামনে আছি। আজকে মোটামুটি সারাদিন অনেক প্ল্যান, এই একটা ডেস্টিনেশন হবে, এরপর যাব গালুডি ড্যাম, বিভিন্ন স্থান, বিভিন্ন জায়গা। এই হচ্ছে আমার ব্যাক সাইডে দেখুন। আর এই যে এই ঝর্ণাটার কাছেও আমরা যাব। ও হ্যাঁ, তাই তো। এই হচ্ছে সেই রাতমোহনা ঝর্ণা, কাছে যাব। আগে আমরা নদীর কাছটায় যাই, নদীর সঙ্গে কথা বলি, তারপর ঝর্ণার সঙ্গে কথা বলবো। চলুন তাহলে। স্রোতটা অনেক বেশি। একদম বলা যেতে পারে নদীর মাঝখান দিয়েই হাঁটছি। এটা একটা ভাঙা ব্রিজ, কোনো সময় হয়তো এটা একটা পথ ছিল, কোনো কারণে ভেঙে গেছে। এই দেখুন, তারপরে হয়তো এই ব্রিজটা তৈরি হয়েছে পরবর্তীকালে। প্রচুর ট্যুরিস্ট শীতকালে আসে, আজকে একটু ট্যুরিস্টের সংখ্যা কম, জানি না কেন।
প্রচুর মানুষ এখানে জল, মাছও সবসময় ধরে জল এবং প্রচণ্ড এই পরিষ্কার। এবং জল এখানকার মানে নদীর সুবর্ণরেখা নদীর যে জল একদম স্বচ্ছ স্বচ্ছ, পুরো পরিষ্কার স্বচ্ছ। ক্লিন ওয়াটার একদম। স্রোত দেখো। এই হচ্ছে জায়গা। না, ছোট্ট করে ভিডিও করি। নিচে সব পাথর আছে, মানে যারা নামছে খুব সাবধানে নামছে, মাছ ধরছে তারা খুব সাবধানে মাছ ধরছে। পুজোর সময় আসলে এই সুবর্ণরেখার ধারে প্রচুর কাশ ফুল ফুটে থাকতে দেখা যায় এবং বর্ষার সময় কিন্তু এই সুবর্ণরেখার রূপ অন্যরকম রূপ থাকে। এখন শীতকাল, এরপর আমরা ওই ঝর্ণাটার কাছে যাব। চলুন। অসাধারণ ঝর্ণা। সত্যি ঘাটশিলায় আসলে পাহাড়, নদী, ঝর্ণা, অরণ্য সব মিলেমিশে যেন একাকার। কি সুন্দর অনবরত প্রবাহিত হয়ে যাচ্ছে। এবং এই ঝর্ণাটা যে কোথা থেকে আসছে কেউ বলতে পারছে না বা কেউ বলতে পারে না। এবং দেখুন কি সুন্দর সুবর্ণরেখা নদীতে মিশছে, পাশেই সুবর্ণরেখা নদী। আমরা এর আগের দিন যে ঝর্ণা দেখতে গেছিলাম ধারাগিরি ফলস, সেই যে রাস্তা তার তুলনায় কিন্তু অনেক ভালো এবং অনেক মানে ঠিকঠাক রাস্তা। এবং পাথর আছে, পাথর তো থাকবেই, একটু সাবধানে চলাফেরা করতে হয়। এবং ফটো সেশন বা ভিডিওগ্রাফির জন্যে খুব সুন্দর জায়গা এবং অনবরত মনে হয় যেন এই ঝর্ণার সামনেই বসে থাকি। সত্যি রাতমোহনা। নামটা খুব সুন্দর নাম দিয়েছেন, ভারী অপূর্ব আর বেশ শান্ত পরিবেশে এই ঝর্ণায় বসে থাকা। আমরা এখন আছি ঘাটশিলা থেকে 7 কিলোমিটার দূরে সিদ্ধেশ্বর হিলটপ বা সিদ্ধেশ্বর মহাদেব মন্দির, পাহাড়ের ওপরে একটা মন্দির, সেটা দেখতে যাচ্ছি। একটুখানি পায়ে হেঁটে যেতে হয়। মেন যেখানে অটো পার্কিং করানো থাকে বা গাড়ি পার্কিং করানো থাকে সেখান থেকে প্রায় 600-700 মিটার ওপরে উঠতে হয়। এখানে আসলে খুব সাবধানে আসবেন। যাদের হাঁটুর সমস্যা থাকবে বা পায়ের সমস্যা থাকবে তাদের না আসাই ভালো। এবং খুব ধীরে ধীরে উঠবেন, তাড়াহুড়ো করবেন না, হাঁপিয়ে যাবেন। বেশ চড়াই রয়েছে এবং খুব সাবধানে পা ফেলতে হবে। জঙ্গলের মধ্যে পাহাড়ের ওপরে মহাদেবের মন্দির রয়েছে,
সেটা আপনাদের দেখাবো। এই হচ্ছে পথ। এই হচ্ছে রাস্তা, যে রাস্তা থেকে আমরা এসছি। চুপচাপ পুরো নিরিবিলি পরিবেশ, একদম মানে প্রকৃতি যেন এখানে কথা বলে। সত্যিই তাই। এই অঞ্চলে, এই পূর্ব সিংভূম জেলা, এই যে ঘাটশিলা বা তার এই যে তৎসংলগ্ন অঞ্চলে কেউ যদি অরণ্যপ্রেমী হন, তার অন্তত একবার জীবনে এই জায়গা ঘুরে আসা দরকার। এই যে শীতকাল, পাতা খসে পড়ছে গাছের, চারিদিকে শাল, পলাশ, জঙ্গল। মনে হয় যেন এই জায়গা ছেড়ে আর কোথাও না যায়। এত চুপচাপ, এত শান্ত পরিবেশ, এবং এই যে পাতার খসখস আওয়াজ, চলুন মহাদেব মন্দিরের সামনে যাই। সিদ্ধেশ্বর পাহাড়ের একদম টপে ভোলানাথের মন্দিরের সামনে এসে গেছি আমরা। এই হচ্ছে রাস্তাটা, দেখুন কীরকম সব ট্রেকিং রাস্তা, হাতে সব লাঠি, বয়স্করাও আছেন, আর আস্তে আস্তে আসছেন একদম সিদ্ধেশ্বর পাহাড়ের হিল টপে। সিদ্ধেশ্বর মহাদেব মন্দির, প্রভু দেখতেই পাচ্ছেন বিরাজমান। আমরা মাঝ রাস্তা থেকে ফিরে যাচ্ছিলাম, রাস্তাটা গুলিয়ে ফেলেছিলাম, তারপর আরও আমাদের অনেককে পেয়ে গেলাম। যে তারপর একজন এখানকার লোকাল যিনি আছেন, তিনি বলেন চলুন আমিও যাচ্ছি আপনার সঙ্গে। বাঙালি ভদ্রলোক, বেশি দূর না, মানে আমরা 250 মিটার দূর থেকে রাস্তা হারিয়ে ফেলে আবার ফেরত চলে যাচ্ছিলাম, যে বুঝতে পারছিলাম না কোন রাস্তায়। এইটা দিয়ে চলো, এটা দিয়ে সুবিধা। যাই হোক, অবশেষে প্রভুর ইচ্ছাতে, মহাদেবের ইচ্ছাতে আমরা একদম সিদ্ধেশ্বর হিল টপে এসে পৌঁছালাম, বাবার মন্দিরের সামনে এসে পৌঁছেছি। এই হচ্ছে বাবার মন্দির, এই হচ্ছে আসন। নিশ্চয়ই বড় ঠাকুরের হচ্ছে মন্দির। দেখো শিব ঠাকুর কত হাওয়া দিচ্ছে, যাতে আমার যে কষ্ট কমে দিচ্ছে। এই হচ্ছে মন্দিরের হচ্ছে বাবা সিদ্ধেশ্বর। শেষে সিদ্ধেশ্বর মন্দিরে পুজো দিয়ে পাহাড়ের ওপরে একটা দারুণ অভিজ্ঞতা হলো। পুজো দিলাম সবাই মিলে, আরও কয়েকজন ছিলেন। এই হচ্ছে এই যে আমরা সবাই আছি। আমরা এখন এই পুজো দিয়ে মন্দির থেকে এবার নিচে নামবো। রাস্তাটা ভালোই দুর্গম রাস্তা, এবং বেশ এবড়ো খেবড়ো, হাতে লাঠি নিতে হয়। এই হচ্ছে একদম টপ,
এই যে এই যে এই হচ্ছে মন্দিরের বাইরে। মন্দিরের সামনে যে অঞ্চলটা দেখছেন, এইখান থেকে বলতে গেলে নিচের পুরো এরিয়াটা দেখা যাচ্ছে, অসাধারণ চারিদিকে পাহাড় জঙ্গল, এবং মানে যেহেতু এটা হিলটপ মানে হচ্ছে একদম পাহাড়ের ওপরে এই মন্দিরটা। এখানে নন্দী বিরাজমান। হ্যাঁ আমরাও নামবো। আমরা এবার নামবো। এনাদের সাথে এসেছিলাম, আমরা অর্ধেক রাস্তা থেকে ফেরত চলে যাচ্ছিলাম, কিন্তু ওই বললাম প্রভুর ইচ্ছায়, প্রভু মহাদেবের ইচ্ছায় আমরা তাই তার কাছে এসেছি, পুজো দিলাম, প্রসাদ খেলাম। এখন আমরা নিচের দিকে ফিরে যাচ্ছি। এইখানে বাঘের গুফাটা, মায়ের স্থানটা। আমরা এখন নিচের দিকে অনেকটাই চলে এসেছি। বাবা সিদ্ধেশ্বরকে পুজো দিয়ে দর্শন করে এখন আমরা আমাদের পরবর্তী যে গন্তব্য, দেখা যাক আমাদের ড্রাইভার সাহেব কোথায় নিয়ে যায়। খুব সম্ভবত জাদুগড়া, রুক্মিণী মন্দির, গালুডি ড্যাম, যে কোনো একটা জায়গায় হবে। এতটা রাস্তা চড়াই উতরাই করে আমরা এলাম এবং অবশেষে যেখানে আমার উদ্দেশ্য ছিল, আমাদের হিলটপ, সেই সিদ্ধেশ্বর মন্দির আপনারা দেখলেন, যেতে পেরেছি, এটাই অনেক। এই আমরা এখন নিচে এসে গেছি। এই যে এই নিচের জায়গা থেকে 658 মিটার ওপরে উঠতে হয়, অর্থাৎ প্রায় 1800 ফিট বা 1900 ফিট ওপরে উঠতে হবে। তাহলে চলুন এবার পরবর্তী জায়গায় যাওয়া যাক। চলে এসছি আমরা এখন মা রুক্মিণী দেবীর মন্দির। এই হচ্ছে জাদুগড়া বলে একটা জায়গা রয়েছে, এই জাদুগড়াতে আমরা এসেছি, যেটা ঘাটশিলা থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। মা রুক্মিণী দেবীর মন্দির, প্রাচীন মন্দির, বাইরে একটা রুম। মন্দিরের মায়ের দর্শন করলাম, প্রসাদ নিলাম। এই যে এখানকার মানুষের কাছে এই মা রুক্মিণী দেবী মন্দির খুবই জাগ্রত, এবং মানে এখানকার মানুষরা খুবই বিভিন্ন, এই যে মানত যারা করে, মানত করার জন্য এখানে সবগুলো বাঁধা রয়েছে। বিভিন্ন মানুষের বিভিন্ন মানত থাকে, মনসা থাকে। পাহাড়ের নিচে অবস্থিত মা রুক্মিণী দেবীর মন্দির, এবং তার পাশাপাশি মহাদেবের মন্দির এবং মা মনসার মন্দিরও রয়েছে। রাস্তা মা রুক্মিণী কাপড়গাড়ি ঘাট বিকাশ সমিতি বলে একটা সমিতি বা একটা অ্যাসোসিয়েশন রয়েছে। জায়গাটা জাদুগড়া, ঠিক আছে, কিন্তু আপনার যদি জায়গাটা অ্যাকচুয়ালি নাম যদি বলি, কাপড়গাড়ি ঘাট।
এই রাস্তাটা যেটা আপনারা দেখছেন, এই যে রাস্তাটা, এই যে ব্রিজ মতো, এই রাস্তাটাই চলে যাচ্ছে টাটা সম্বলপুর। এখানে পুজোর সামগ্রী কেনার জন্য বিভিন্ন জিনিসপত্র রয়েছে। যারা পুজো দেবেন, যারা পুজো জিনিসপত্র নেবেন, এই ফল আরও যা যা, প্রচুর মানুষ যারাই ঘাটশিলা টাটা ঘুরতে আসেন বা এমনিও বিভিন্ন কাজে আসেন, তারাও কিন্তু এই মায়ের দর্শন করতে এখানে একবার অন্তত ঘুরে যান। চলুন তাহলে এবার পরবর্তী জায়গা আমাদের দেখা যাক, আর কোথায় যাই আপনাদের দেখাই। এই মুহূর্তে এসেছি সুবদির ওপর অবস্থিত গালুডি ব্যারেজ বা গালুডি ড্যাম। রুক্মিণী দেবীর মন্দির দেখে আমরা চলে এসেছি এই গালুডি ব্যারেজ বা গালুডি ড্যাম। এই হচ্ছে দেখুন, এই হচ্ছে ড্যামের সামনেটা, এই হচ্ছে পুরো ড্যামের ভিউটা দেখুন। এটাতে কি হয়? এই গালুডি ড্যাম, এটা জল ছাড়ে বর্ষার সময়, এতটা জল চলে আসে। এখন শীতকাল বলে জল নেই, জল সেরকম নেই, কারণ সুবর্ণরেখা নদী হচ্ছে বর্ষায় জলগুলো আচ্ছা, বেড়ে আচ্ছা, যায়, ঠিক আছে। এবং এই সুবর্ণরেখা নদীর ওপর এই ড্যামটা তৈরি করা হয়েছে ঘাটশিলা এবং টাটানগর বা তার আশপাশের অঞ্চলে কৃষিকাজ এবং সেচ কাজের জন্য। এবং ঘাটশিলা শহরটা জল এই সুবর্ণরেখা নদী থেকেই আসে। বর্ষার সময় এই ড্যাম্পে খুলে দেওয়া হয় লক গেট, সরি ভুল বললাম, বর্ষার সময় লক গেট বন্ধ রাখা হয় কারণ জলটাকে ধরে রাখার জন্য। আবার অনেক সময় জল বেড়ে গেলেও লক গেট খুলে দেওয়া হয়। এইটা মাথায় তো তোমার বিভূতি বিহার ওঠে। ওই যে গেটের ওইটা। এইটা হচ্ছে এইটা হচ্ছে মেন, যে এইগুলো হচ্ছে লক গেট এক একটা। যেমন ফারাক্কা ব্যারেজে আমরা দেখি 108টা লক গেট, অত বড় না, ফারাক্কা ব্যারেজ তো অনেক বড় এবং সেখানে তো গঙ্গার ওপরে। এটা সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী সবসময় তো জলে ভর্তি থাকে না, বর্ষার সময় জলে থাকে। এখন যেমন জল অনেকই কম। সামনে বছর এসেছিলাম 2024 এটা অন্য গাড়ি এইগুলো সব বর্ষাকালে দেখতে ভালো লাগে। বর্ষায় পড়ে জলে ভর্তি হয়। হ্যাঁ, মানে ওই গাছগুলো একটা গাছ দেখা যাবে, ও ডুবে যায়। কোথায় যাবে? কিন্তু এগুলোকে কাটিং করে দিলে তবে তো জলটা ভালো ক্লিয়ার হবে, কি বলো? দেখতে পাচ্ছেন পুরো ড্যামের ওপর দিয়ে হাঁটছি আমরা। এই হচ্ছে দেওয়া আছে, জাল দেওয়া আছে বলে অতটা ভালো মতো আপনাদের দেখাতে পারছি না, কিন্তু যতটা পারছি তাও দেখাতে সাহায্য করছি আপনাদের। এইখানকার জলটা কিন্তু অত পরিষ্কার না, না, তাই না? বাবা, আস্তে আস্তে কি হলো? হুট করে পড়ে গিয়েছিলাম। আগে নিতে পায় তো। খুব সুন্দর খিদে পেয়েছিল, সারাদিন কিছুই খাবার খেতে পারিনি, তাই বাইপাসের দ্বারা একটা সুন্দর রেস্তোরাঁতে আসলাম। ওইখানে চাইনিজ মিউজিয়াম। এবারের মতো ঘাটশিলার মেলা শেষ হলো, এরপরে দেখা যাবে আবার যদি আসা যায় আপনাদেরও দেখাবো। কালকে আমাদের ট্রেন রয়েছে, কাল 31 জানুয়ারি। দুদিন ঘাটশিলা ঘোরার জন্য এনাফ।
মোটামুটি সমস্ত ট্যুরিস্ট স্পট যা যা এখানে দেখার আছে সবই দুদিনে হয়ে যায়। এবং এই রেস্তোরাঁটা খুব ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা চাইনিজ ডিশ খেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।